জয়েন হও ফার্স্ট, তারপরে আমি ক্লাস শুরু 1 মিনিট টাইম দিলাম তোমাদেরকে প্লিজ। সবাই ক্লাসে অ্যাটেন্ড করো, একটু তাড়াতাড়ি করো প্লিজ। Okay, how are you, sir? Okay, I'm fine. ওকে, আমরা স্টার্ট করি। দেখো, আমাকে একটু জানাবে সবাই অডিও এবং ভিডিও ঠিক আছে কিনা। ওকে, আমি মাঝে মধ্যে দেখবো তোমাদের কমেন্টসগুলো এবং আমি সেইভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। দেখো, আমাদের চ্যাপ্টার নাম্বার 6 আমরা করতেছিলাম, তো সেখানে শেষ হয়নি এখনো হয়তো আরেকটা ক্লাস লাগবে আজকে বাদে। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা শুরু করি। দেখো, এখানে আমি দুটো তিনটা চারটা টপিকস দিচ্ছি, সেটা হলো হাউ অ্যান অ্যাটম বিকাম চার্জ পজিটিভ অর ক্যাটায়ন, নাম্বার 2 হাউ অ্যান অ্যাটম বিকাম চার্জ নেগেটিভ অর অ্যানায়ন, তারপরে কেমিক্যাল বন্ড কি জিনিস এবং ফর্মেশন অফ বন্ড, কিভাবে দুইটা অ্যাটম মিলে একটা বন্ড ফর্ম হয়, সেই জিনিসগুলো তোমাদের সাথে আমি আলোচনা করব। তো আজকে আমি দেখি কিভাবে একটা অ্যাটম চার্জ পজিটিভ আর ক্যাটায়ন হয়। তার আগে আমি একটু প্রিভিয়াস ক্লাসে চলে যাই। সেখানে হলো ক্যাটায়ন কি। ক্যাটায়ন শব্দের অর্থ হলো পজিটিভ আয়নকে ক্যাটায়ন বলে। আসলে তিন ধরনের জিনিস আছে, একটা হলো নিউট্রাল অ্যাটম, একটা হলো ক্যাটায়ন আর একটা হলো অ্যানায়ন। যদি আমি লিখি তাহলে দেখো, সোডিয়াম ম্যাগনেসিয়াম 2+, একটা অক্সিজেন আর একটা লিখলাম আমরা এখানে Cl-। চারটা জিনিস আমি লিখেছি এখানে। একটা জিনিস হলো, এটা হলো নিউট্রাল অ্যাটম। এটা নিউট্রাল অ্যাটম, কার? সোডিয়ামের একটা নিউট্রাল অ্যাটম। এটা কি? এটা নিউট্রাল অ্যাটম। এটা অক্সিজেনের একটা নিউট্রাল অ্যাটম। এটা হলো পজিটিভ আয়ন, মাথার উপরে দেখো 2+ দেওয়া আছে, এবং এটা হলো ম্যাগনেসিয়াম আয়ন, এবং এটা হলো ক্যাটায়ন বা পজিটিভ আয়ন বলি আমরা। আর এটা হলো আমাদের নেগেটিভ আয়ন, এটা ক্লোরাইড আয়ন বলা হয়, এটা নেগেটিভ আয়ন, মাথার উপরে মাইনাস সাইন আছে। আরেকটা বিষয় দেখতে তোমরা, এখানে ম্যাগনেসিয়ামের 2+ আছে, মিন্স এটা চার্জ সংখ্যা 2, এর চার্জ সংখ্যা 0, এর চার্জ সংখ্যা 0, এর কোনো চার্জ নাই। দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড আ নিউট্রাল অ্যাটম, দিস ইজ কল্ড পজিটিভ চার্জ অ্যাটম, এবং এটাকেই বলা হয় আয়ন। তবে এই আয়নটার নাম হলো পজিটিভ আয়ন অর ক্যাটায়ন, আর এটা হলো নেগেটিভ চার্জ আয়ন অর এটা অ্যানায়ন। প্রশ্ন হলো, এখানে যেটা লিখছি হাউ অ্যান অ্যাটম, এটা নিউট্রাল অ্যাটম কিভাবে চার্জ পজিটিভ অর ক্যাটায়ন হয়, কেন হয়, কি কারণে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের কথা বলবো।
ওকে, তাহলে আমরা শুরু করি যে কেন একটা নিউট্রাল অ্যাটম কখন একটা চার্জ পজিটিভ বা ক্যাটায়ন হয়। তাহলে লিখি হাউ, আমরা হেডলাইনটা লিখি হাউ অ্যান অ্যাটম বিকাম চার্জ পজিটিভ or cation. আমি সোডিয়াম দিয়ে एग्जांपल দিই। সোডিয়াম লিখি আমরা সোডিয়াম একটা নিউট্রাল অ্যাটম। আমার সাথে সাথে লিখবি সবাই নিউট্রাল অ্যাটম। সোডিয়ামের যদি আমরা বলি অ্যাটমিক নাম্বার কত তোমরা জানো। অ্যাটমিক নাম্বার হলো আমাদের 11। তাহলে ইলেকট্রন নাম্বার কত? ইলেকট্রন নাম্বার হলো আমাদের 11। তাহলে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, এটা নিউট্রাল অ্যাটম, সো এখানে ইলেকট্রন আছে 11। যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি, ইসি মানে ইলেকট্রনিক কনফিগারেশন, এটা কে শেলে থাকবে 2টা, এল শেলে থাকবে 8টা, এম শেলে থাকবে 1 ইলেকট্রন। সো দিস ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন। যদি আমি ফিগার ড্র আউট করি তাহলে আমরা এইভাবে দেখতে পারবো, দ্যাট ইজ কল্ড নিউক্লিয়াস, দ্য ফার্স্ট শেল, সেকেন্ড শেল এন্ড থার্ড শেল। ওকে, 2টা ইলেকট্রন, এখানে 8টা ইলেকট্রন সেকেন্ড শেলে এন্ড থার্ড শেলে 1টা ইলেকট্রন। এটা হলো আমাদের নিউট্রাল অ্যাটমের সোডিয়াম অ্যাটম। এখন কিভাবে পজিটিভ চার্জ হয়? সোডিয়ামের হিসাব হলো 8টা ইলেকট্রনের, মনে রাখবে হিসাব হলো 8টা ইলেকট্রন। যদি কোনো অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন আউটার মোস্ট শেল অর লাস্ট শেল, আউটার মোস্ট শেল মানে এটা, লাস্ট শেলটা যদি 1 2 3 ইলেকট্রনস থাকে, 1 2 3 একটা অর 2 অর 3 ইলেকট্রনস থাকে, তাহলে ইউজুয়ালি অর নরমালি ওই অ্যাটম যখন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে তারা ইলেকট্রন লুজ করে। প্রশ্ন হলো ইলেকট্রন কয়টা লুজ করবে? এটা ডিপেন্ড করে তার আউটার মোস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে। যদি 1 2 3 ইলেকট্রন থাকে, 1 অর 2 অর 3 ইলেকট্রন থাকে, তাহলে আউটার মোস্ট শেলের ইলেকট্রন টোটালটাই লুজ করে। তাহলে এখানে আমরা দেখছি একটা ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রন সে লুজ করবে। লুজ করলে কি হয়? ইলেকট্রনের সংখ্যা কমে যায় একটা। তাহলে ইলেকট্রন লুজ করলে আলটিমেটলি ফিগারটা দাঁড়ায় এইরকম ফিগার দাঁড়ায়। ফার্স্ট শেলে 2টা, সেকেন্ড শেলে 8টা। তাহলে এখন টোটাল ইলেকট্রনের সংখ্যা কিন্তু এখন 10। তাহলে এখানে হবে তোমার সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাস। যদি নিউট্রাল অ্যাটম থেকে যদি কখনো ইলেকট্রন রিলিজ হয়, রিলিজ হওয়ার পরে যে আয়নটা তৈরি হয় তার নাম পজিটিভ আয়ন অর ক্যাটায়ন। যদি কোনো নিউট্রাল অ্যাটম থেকে ইলেকট্রন রিলিজ হয় তাহলে অ্যাটম বিকাম চার্জ পজিটিভ অর ক্যাটায়ন। এখানে সোডিয়াম একটা নিউট্রাল অ্যাটম ছিল, এর লাস্ট শেল থেকে একটা ইলেকট্রন রিলিজ হয়েছে বলেই আমাদের সোডিয়াম প্লাস হয়েছে। বাই এনি মিনস যদি 2টা ইলেকট্রন রিলিজ হতো তাহলে 2 প্লাস হতো, যদি 3টা ইলেকট্রন রিলিজ হয় তাহলে কিন্তু 3 প্লাস হতো। তাহলে কখন when an atom becomes charged positive or cation, আমরা বলবো when an atom loses the last shell electron, outermost shell electron, then it becomes charged positive or cation. তাহলে পজিটিভ আয়ন কখন হয়? যখন ইলেকট্রন রিলিজ করে। প্রথম কথা হলো কখন পজিটিভ আয়ন হয় নিউট্রাল অ্যাটম থেকে? বুঝতে হবে যখন ইলেকট্রন রিলিজ করে। আচ্ছা, রিলিজ করলেই পজিটিভ আয়ন হবে? হ্যাঁ, ডেফিনেটলি হবে। সেই পজিটিভ আয়নের চার্জ সংখ্যা কত হবে? It completely depends on the number of electron releasing. যদি একটা ইলেকট্রন রিলিজ হয় তাহলে 1 প্লাস হবে, যদি 2টা ইলেকট্রন রিলিজ হয় তাহলে 2 প্লাস হবে, যদি 3টা ইলেকট্রন রিলিজ হয় তাহলে 3 প্লাস হবে। গেল একটা বিষয়। নাম্বার 2 হলো স্টুডেন্টের সংখ্যা এত কম কেন বাবা? আমি তো খুব ডিজার্টেড তোমাদেরকে নিয়ে। অনলি 43 স্টুডেন্ট এখানে জয়েন করেছো, তাহলে কিভাবে? হাউ ইট ইজ পসিবল টু রান দ্য ক্লাস? দেখো, সেকেন্ড থিং দেখো,
যে ইলেকট্রন কয়টা রিলিজ হয়েছে, যদি একটা রিলিজ হয় 1 প্লাস হয়। প্রশ্ন হলো কেন রিলিজ করে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যেটা কমপ্লিটলি ডিপেন্ড করবে আটটার হিসাব। যদি কোনো অ্যাটমের আউটার মোস্ট শেলে 8 ইলেকট্রনস থাকে তখন সেটা হয় স্টেবল অ্যাটম। যদি কোনো অ্যাটমের লাস্ট শেলে যদি 8টা ইলেকট্রন হয় থাকে তাহলে সেটা হয় স্টেবল অ্যাটম। প্রত্যেকটা অ্যাটম স্টেবল হতে চায়, তাই স্টেবল হওয়ার জন্য সে রিকোয়ার্ড নাম্বার অফ ইলেকট্রন গেইন করে অথবা রিলিজ করে। তো এখানে আউটার মোস্ট শেলে কিন্তু একটা ইলেকট্রন আছে, সো এই ক্ষেত্রে 7টা ইলেকট্রন কিন্তু নেওয়া এর জন্য ভেরি টাফ, রেদার একটা ইলেকট্রন রিলিজ থেকে। তাই যে সমস্ত অ্যাটমে আউটার মোস্ট শেলে 1, 2 or 3 ইলেকট্রনস থাকে সেই সমস্ত অ্যাটমগুলো ইলেকট্রন রিলিজ করে তার আউটার মোস্ট শেলে 8টা ইলেকট্রন হয়ে যায়। দেখো যদি ইলেকট্রনটা রিলিজ করে তাহলে নিচের শেলে কিন্তু অলরেডি 8টা ইলেকট্রন হয়ে গেছে, দ্যাট মিন্স এই অ্যাটমটা হলো স্টেবল অ্যাটম। তাহলে বুঝতে হবে যদি কোনো অ্যাটমে ইউজুয়ালি যদি 1 or 2 or 3 ইলেকট্রনস থাকে সেই ক্ষেত্রে অ্যাটমস গুলো কি করে ইলেকট্রন রিলিজিং এর মাধ্যমে বা ইলেকট্রন রিলিজের মাধ্যমে তারা পজিটিভ আয়ন তৈরি করে। ইট মিন্স তার আউটার মোস্ট শেলে তখন 8টা ইলেকট্রন হয়ে যায়। যেমন সোডিয়ামের এখানে আউটার মোস্ট শেলে একটা ইলেকট্রন আছে, তার আগের শেলে কিন্তু 8টা ইলেকট্রন আছে, এবং এই ক্ষেত্রে ইট ইজ ইজি টু লুজ অনলি 1 ইলেকট্রন টু বিকাম সোডিয়াম প্লাস এন্ড আউটার মোস্ট শেলে 8টা ইলেকট্রন হয়ে গেছে এবং এটা একটা স্টেবল অ্যাটম। তোমাকে যদি বলা হয় আরেকটা অ্যাটমের एग्जांपल দিতে, তাহলে আমি যদি বলি এইরকম ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার হলো 11, অ্যাটমিক নাম্বার 11, প্রোটন নাম্বার 11, অ্যাটমিক নাম্বার 12, প্রোটন নাম্বার 12, তাহলে ইলেকট্রন নাম্বারও কিন্তু 12। যদি ইলেকট্রনিক কনফিগারেশন আমরা করি তাহলে k শেলে 2টা, l শেলে 8টা, m শেলে 2টা। দেখো এখানে টোটাল 12 ইলেকট্রন হয়ে গেছে। যদি ফিগারটা ড্র আউট করি তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এরকম হবে ফার্স্ট শেল, সেকেন্ড শেল এন্ড থার্ড শেল, এবং ফার্স্ট শেলে 2টা ইলেকট্রন, সেকেন্ড শেলে 8টা ইলেকট্রন এন্ড থার্ড শেলে 2টা ইলেকট্রন, একটা ইলেকট্রন একটা ইলেকট্রন। তোমরা দেখেই বুঝতে পারছো যে লাস্ট শেলে 2টা ইলেকট্রন আছে। যদি কোনো অ্যাটমে 1, 2, 3 ইলেকট্রনস থাকে সেই সমস্ত অ্যাটমের ক্ষেত্রে সাধারণত লাস্ট শেলের ইলেকট্রন রিলিজ করে। তো যেহেতু এখানে একটা রিলিজ করবে না, 2টা করবে, 2টাই করবে, কারণ সে 8টা ইলেকট্রন হতে চায় স্টেবল হওয়ার জন্য লাস্ট শেলে। তাই এই অ্যাটমটা করবে কি, সে 2টা ইলেকট্রনই রিলিজ করবে, এই যে 2টা ইলেকট্রন রিলিজ করবে। করার পরে কি করে থাকবে ফার্স্ট শেল এন্ড সেকেন্ড শেল। এখানে কিন্তু আমাদের এই শেলটা থাকবে না যেহেতু ইলেকট্রনটা রিলিজ করেছে। তাহলে ফার্স্ট শেলে 2টা ইলেকট্রন এন্ড সেকেন্ড শেলে এই 8টা ইলেকট্রন আমাদের হয়ে গেছে। এটাই হলো আমাদের কি ম্যাগনেসিয়াম 2+। মনে রাখতে হবে যদি একটা ইলেকট্রন রিলিজ করে তাহলে 1+ হয়, যদি 2টা ইলেকট্রন রিলিজ করে 2+ হয়, যদি 3টা ইলেকট্রন রিলিজ করে তাহলে 3+ হয়। আর সবচেয়ে বড় কথা, উপরে মাথায় বা কোনো অ্যাটমের মাথার উপরে যদি প্লাস সাইন থাকে তাহলে বুঝে নিতে হবে ওটা ক্যাটায়ন অর পজিটিভ আয়ন। তাহলে প্রশ্ন হলো স্যার সোডিয়াম কেন একটা ইলেকট্রন রিলিজ করলো আর ম্যাগনেসিয়াম কেন 2টা ইলেকট্রন রিলিজ করলো পজিটিভ আয়ন হওয়ার জন্য? মনে রাখতে হবে সোডিয়ামের আউটার মোস্ট শেলে একটা ইলেকট্রন আছে তাই একটা রিলিজ করে, ম্যাগনেসিয়ামের আউটার মোস্ট শেলে 2টা ইলেকট্রন আছে তাই সে 2টা রিলিজ করে। যদি কোনো অ্যাটমে 3টা ইলেকট্রন থাকে তাহলে সে ডেফিনেটলি 3টা ইলেকট্রন রিলিজ করে 3+ এর। যদি বলো স্যার एग्जांपल দেন, यस অ্যালুমিনিয়াম 13, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন হলো 2, 8, 3, অর্থাৎ k শেলে 2টা, l শেলে 8টা, m শেলে 3। তাহলে লাস্ট শেলে 3টা ইলেকট্রন আছে, তখন অ্যালুমিনিয়াম করবে কি এই লাস্ট শেলে 3টা ইলেকট্রন রিলিজ করে তৈরি করবে অ্যালুমিনিয়াম 3+। তাহলে আমরা একটা বিষয়ে কনফার্ম হলাম, যদি প্রথম কথা হলো যদি কোনো অ্যাটম ইলেকট্রন রিলিজ করে, একটা নিউট্রাল অ্যাটম যদি ইলেকট্রন রিলিজ করে তাহলে ইট বিকাম চার্জ পজিটিভ। প্রশ্ন হলো ওই অ্যাটমটা কয়টা ইলেকট্রন রিলিজ করবে, সেটা লাস্ট শেলের ইলেকট্রন রিলিজ করবে।
লাস্ট শেলে যদি একটা ইলেকট্রন থাকে একটা রিলিজ করবে, দুটা থাকে দুটা রিলিজ করবে, তিনটা থাকে তিনটা রিলিজ। হ্যাঁ এনে স্টপ হয়ে লেখা রয়েছে এটা, কিন্তু তো আমাদের এখানে মোবাইলে কোনো রকম আরো মোবাইল চালা। তুমি একটু লাইনটা দেখো তো, চেক করে। আমি দেখতেছিলাম হঠাৎ করে স্যার ইয়ে হয়ে গেল স্যার, এখানে দেখাচ্ছে স্টপিং বাট এখানে স্টপ হচ্ছে না। ওটা স্যার ইয়ে হচ্ছে, আপনার ব্লাডি দেখাচ্ছিল, আবার ঠিক হয়ে যাচ্ছে। এটা নেটের কারণে গ্রামীণের নেটটা এখানে আছে না। এই যে মাঝে মধ্যে প্রবলেম হচ্ছে না। এই রুমটা আসলে আমি স্কুলে ক্লাস করলে এটা না। ওকে ওকে বাবা, সরি বাবা। দেখো তাহলে আমি যেহেতু ইন্টারাপ্ট হয়েছিল, দেখো আবার আমি দেখাই। প্রশ্ন হলো হাউ অ্যান অ্যাটম বিকাম চার্জ পজিটিভ অর ক্যাটায়ন। প্রথমেই বলে রাখি যে অ্যাটমগুলো কেন চার্জ পজিটিভ হয়, কেন নেগেটিভ হয়। আসলে মূল বিষয়টা হলো কি জানো, যে একটা অ্যাটম কিন্তু একটা স্টেবল না। অ্যাটম সবসময় পার্টিসিপেট করে রিঅ্যাকশন, আর পার্টিসিপেট করার কারণ হলো কি ইলেকট্রনিক কনফিগারেশন। কারণ প্রত্যেকটা অ্যাটম কিন্তু স্টেবল হতে চায়, আর স্টেবল হতে গেলে হওয়ার কারণটা হলো লাস্ট শেলের ইলেকট্রন। লাস্ট শেলে যদি বা আউটার মোস্ট শেলে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে সেটা হয় স্টেবল। আর এই স্টেবল হওয়ার জন্য হয় কোনো অ্যাটমের ইলেকট্রন লুজ করতে হয়, অথবা ইলেকট্রন গেইন করতে হয়, অথবা ইলেকট্রন শেয়ার করতে হয়। তো শেয়ারিং এর ব্যাপারটা তোমার বইতে নাই, তোমরা ক্লাস 9 এ শিখবে। তবে একটা কথা মনে রাখতে হবে যে ইলেকট্রন লুজ করে অথবা ইলেকট্রন গেইন করে সে আউটার মোস্ট শেলে 8টা ইলেকট্রন হতে চায়। আর যখনই হতে চাই হয় গেইন করে অথবা লুজ করে, তখনই কিন্তু আমাদের আয়ন হয়ে যায়। তাহলে একটা অ্যাটম, একটা নিউট্রাল অ্যাটমের যে ইলেকট্রনিক কনফিগারেশন ইজ রেসপন্সিবল টু ফর্ম আয়ন। এবং সেখানে মনে রাখতে হবে যদি কোনো অ্যাটমের লাস্ট শেলে যদি 1 থেকে 3 পর্যন্ত ইলেকট্রন থাকে, সেই সমস্ত অ্যাটমসগুলো সাধারণত আউটার মোস্ট শেলের ইলেকট্রনগুলো রিলিজ করে ক্যাটায়ন অর পজিটিভ আয়ন হয়। আর যে সমস্ত অ্যাটমে লাস্ট শেলে 5 থেকে 7 পর্যন্ত ইলেকট্রন থাকে, তারা সেই সমস্ত অ্যাটমগুলো ইলেকট্রন গেইন করে 8টা হওয়ার মাধ্যমে, 8 ইলেকট্রন হওয়ার মাধ্যমে ইলেকট্রন গেইন করে তারা নেগেটিভ আয়ন অর অ্যানায়নে কনভার্ট হয়। এই হলো আমাদের why an atom become charged positive or cation and why an atom become charged negative or anion। যা আমি এখন বলি কোন কোন অ্যাটমগুলোর সাধারণত আমাদের লাস্ট শেলে 1 থেকে 3 ইলেকট্রন থাকে। লিখে নাও মেটালসগুলোর আউটার মোস্ট শেলে সাধারণত 1 থেকে 3 ইলেকট্রন থাকে। সেগুলো কি, যেমন আমি যদি বলি লিথিয়াম, এটা 3 অ্যাটমিক নাম্বার। যদি বলি বেরিলিয়াম, এটা 4 অ্যাটমিক নাম্বার। যদি বলি সোডিয়াম, এটা 11 অ্যাটমিক নাম্বার। ম্যাগনেসিয়াম, এটা 12 অ্যাটমিক নাম্বার। অ্যালুমিনিয়াম 13 অ্যাটমিক নাম্বার। তারপরে এখানে আছে তোমার পটাশিয়াম 19 অ্যাটমিক নাম্বার, ক্যালসিয়াম 20 অ্যাটমিক নাম্বার। সো এই সমস্ত অ্যাটমগুলোর আউটার মোস্ট শেলে প্রত্যেকটা অ্যাটমের 1 থেকে 3 পর্যন্ত ইলেকট্রনস থাকে। তুমি যদি বলো স্যার আপনি আরো একটা एग्जांपल দেন, তো যেমন দেখো লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন k শেলে 2টা, l শেলে 1টা। তাহলে লিথিয়াম করবে কি, দেখো লিথিয়াম একটা ইলেকট্রন রিলিজ করে লিথিয়াম প্লাস হয়ে যাবে। তাহলে একটা নিউট্রাল অ্যাটম চার্জ পজিটিভ অর ক্যাটায়ন হয়ে গেল। যদি বেরিলিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন করি k শেলে 2টা, l শেলে 2টা, লাস্ট শেলে 2টা ইলেকট্রন আছে, তাহলে বেরিলিয়াম 2টা ইলেকট্রন রিলিজ করে আমাদের তৈরি হবে বেরিলিয়াম 2+। যদি সোডিয়ামের কথা বলি তাহলে k শেলে 2টা, l শেলে 8টা, n শেলে 1টা, তাহলে এখানে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন রিলিজ করবে, পরে তৈরি হলো সোডিয়াম প্লাস। যদি ম্যাগনেসিয়ামের কথা বলি তাহলে k শেলে 2টা, l শেলে 8টা, n শেলে 2টা, তাহলে এখানে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন রিলিজ করে তৈরি করবে ম্যাগনেসিয়াম 2+। তাহলে হচ্ছে আচ্ছা। যদি বলি অ্যালুমিনিয়ামের কথা তাহলে অ্যালুমিনিয়াম k শেলে 2টা, l শেলে 8টা, n শেলে 3টা, তাহলে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন রিলিজ করে তৈরি করবে অ্যালুমিনিয়াম 3+।
যদি আমরা বলি পটাশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন K শেলে 2টা, L শেলে 8টা, N শেলে 8টা, N শেলে 1টা, তাহলে পটাশিয়াম একটা ইলেকট্রন রিলিজ করে তৈরি করবে পটাশিয়াম প্লাস। যদি বলি ক্যালসিয়ামের K শেলে 2টা, L শেলে 8টা, N শেলে 8টা, N শেলে 2টা, তাহলে ক্যালসিয়াম 2টা ইলেকট্রন রিলিজ করে তৈরি করবে ক্যালসিয়াম 2 প্লাস। তাহলে দেখো আমি এখানে যে কথাগুলো লিখেছি তোমরা খেয়াল করে দেখবে যে এইগুলো সাধারণত আউটার শেলে 1 থেকে 3 ইলেকট্রন থাকতে পারে, যেমন এটা 1, এটা 2, এটা 1, এটা 2, এটা 3, এটা 1, এটা 2। এবং যে সমস্ত অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশনে 1 থেকে 3 ইলেকট্রন থাকে তারা সাধারণত লাস্ট শেলের ইলেকট্রন রিলিজের মাধ্যমে তারা ক্যাটায়নে কনভার্ট হয়। তাহলে আমি যে কথাটা লিখেছিলাম, how an atom become charged positive or cation, how an atom become charged positive or cation, that is neutral atom তারা স্টেবল হওয়ার জন্য লাস্ট শেলের ইলেকট্রন রিলিজ করে, এবং যে সমস্ত অ্যাটমের লাস্ট শেলে 1 থেকে 3 ইলেকট্রন থাকে ইউজুয়ালি তারাই সাধারণত লাস্ট শেলের ইলেকট্রন রিলিজিং এর মাধ্যমে তারা ক্যাটায়নে কনভার্ট হয়, শুধু স্টেবল হওয়ার জন্য। আর সেই জন্য কেমিক্যাল রিঅ্যাকশন এক্সপ্রেস হয় কিন্তু এই কারণে, কারণ তারা স্টেবল হতে চায়। তাহলে আমরা একটা প্রশ্ন ক্লিয়ার কিনা একটা আমাকে জানাও যে স্যার হাউ অ্যান অ্যাটম বিকাম চার্জ পজিটিভ অর ক্যাটায়ন, এটা সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার? সবাই জানাও যে ক্লিয়ার হয়েছে কিনা, যে হাউ অ্যান অ্যাটম বিকাম চার্জ পজিটিভ অর ক্যাটায়ন। আন্ডারস্টুড স্যার? কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স দেখে আজকে আমি হতাশ, আজকে মাত্র 39-40 স্টুডেন্ট। প্রবলেম কি বলো তো দেখি? আর একবার একটু শর্টলি রিপিট করবেন প্লিজ। হ্যাঁ অবশ্যই করব। দেখো আমি আরেকবার একটু তোমাদেরকে বলি, যারা যারা এখনো ক্লিয়ার হও নাই। প্রশ্ন হলো যে একটা নিউট্রাল অ্যাটমে কি থাকে? নিউট্রাল অ্যাটমে ইলেকট্রনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যা ইকুয়াল, এটা মনে রাখবে। নিউট্রাল অ্যাটমে ইলেকট্রনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যা ইকুয়াল, এই জন্য নিউট্রাল হয়। তো যদি কোনো কারণে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা ইমব্যালেন্স হয় তখনই কিন্তু আয়ন তৈরি হয়। যদি ইলেকট্রনের সংখ্যা বেশি হয়ে যায় তাহলে হবে অ্যানায়ন বা নেগেটিভ আয়ন, আর যদি ইলেকট্রনের সংখ্যা কমে যায় প্রোটন থেকে তাহলে হবে পজিটিভ আয়ন অর ক্যাটায়ন। তো একটা নিউট্রাল অ্যাটমে যেহেতু ইলেকট্রন প্রোটন ইকুয়াল থাকে, এবং যদি বাই এনি মিনস যদি কোনো অ্যাটম ইলেকট্রন রিলিজ করে তাহলে ইলেকট্রনের সংখ্যা কমে যাবে, আর ইলেকট্রনের সংখ্যা কম হলে এটা পজিটিভ আয়ন হয়ে যাবে। প্রশ্ন হলো কোন অ্যাটমগুলো ইলেকট্রন রিলিজ করবে? মনে রাখতে হবে যে অ্যাটমগুলো আউটারমোস্ট শেলে 1 থেকে 3 ইলেকট্রনস থাকে ইউজুয়ালি তারাই কিন্তু ইলেকট্রন রিলিজ করে, এবং কয়টা করবে ইট ডিপেন্ডস অন আউটারমোস্ট শেলে কতগুলো ইলেকট্রন আছে। যদি কোনো অ্যাটমের আউটারমোস্ট শেলে একটা ইলেকট্রন থাকে তাহলে একটা রিলিজ করবে, যদি দুইটা থাকে তাহলে দুইটা রিলিজ করবে, যদি তিনটা থাকে তাহলে তিনটা রিলিজ করবে। প্রশ্ন হলো চারটা থাকলে কি চারটা রিলিজ করে? না, সেখানে একটা কনফিউশন আছে, সেখানে চারটা রিলিজ করবে না, সেখানে শেয়ার করে সাত ইলেকট্রন করে 8টা হতে চায়। তাহলে ইলেকট্রন লুজিং এর ইয়েটা হলো যে লুজ তারা করে যাদের আউটারমোস্ট শেলে 1 থেকে 3 ইলেকট্রন থাকে, 1 to 3 ইলেকট্রন থাকে, সেই সমস্ত অ্যাটমগুলোই কিন্তু ইলেকট্রন রিলিজ করবে, রিলিজ করলেই পজিটিভ আয়ন হয়ে যাবে। যেমন এখানে আমি অনেকগুলো एग्जांपल লিখেছি, দেখো লিথিয়াম প্রত্যেকটা অ্যাটম এখানে লিখেছি 1 2 3 4 5 6 7 এলিমেন্টস লিখেছি, এবং এই সবগুলোই মেটাল, এবং মেটালে সাধারণত 1 থেকে 3 ইলেকট্রনস থাকে। মেটালের কয়টা ইলেকট্রন থাকে? 1 to 3 ইলেকট্রনস থাকে, এবং মেটালের টেন্ডেন্সি হলো টু রিলিজ আউটারমোস্ট ইলেকট্রন টু বিকাম পজিটিভ আয়ন।
তো এখানে লিথিয়াম এর আউটার মোস্টে একটা ইলেকট্রন আছে, তাই ডিউরিং দা বন্ড ফর্মেশন এই লিথিয়াম করবে কি সে একটা ইলেকট্রন রিলিজ করে স্টেবল হবে লিথিয়াম প্লাস হিসাবে। বেরিলিয়ামের আউটার মোস্টে দুইটা ইলেকট্রন আছে, তাহলে ডেফিনেটলি সে দুইটা ইলেকট্রন রিলিজ করে বেরিলিয়াম 2 প্লাস হবে। সোডিয়ামের আউটার মোস্টে 1 ইলেকট্রন আছে, তাই সোডিয়াম একটা ইলেকট্রন রিলিজ করে সোডিয়াম প্লাস হবে। ম্যাগনেসিয়ামের আউটার মোস্টে 12 ইলেকট্রন আছে, তাহলে ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন রিলিজ করে ম্যাগনেসিয়াম 2 প্লাস হবে। অ্যালুমিনিয়ামের আউটার মোস্টে 3 ইলেকট্রন আছে এবং দেখো তিনটা ইলেকট্রন রিলিজ করে অ্যালুমিনিয়াম 3 প্লাস আছে। যদি পটাশিয়ামের 19 আউটার মোস্টে একটা ইলেকট্রন, তাহলে একটা রিলিজ করে পটাশিয়াম প্লাস হয়। ক্যালসিয়ামের আউটার মোস্টে দুটো ইলেকট্রন দুটো রিলিজ করে পটাশিয়াম প্লাস হয়। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, স্যার অ্যালুমিনিয়াম কি কখনো একটা ইলেকট্রন রিলিজ করে পরে অ্যালুমিনিয়াম প্লাস হয়? যদিও আমাদের এখানে অ্যালুমিনিয়ামের আউটার মোস্টে 3টা ইলেকট্রন আছে, তাহলে কি কখনো একটা ইলেকট্রন রিলিজ করতে পারে? এখানে একটা প্রশ্ন। আসলে ওরা করে তার কি স্টেবল হলো না, স্টেবল আনস্টেবল থেকে গেল। কারণ হিসাবটা হলো লাস্ট শেলে 8টা ইলেকট্রন, তাহলে লাস্ট শেলে 8টা হলে আমাদের স্টেবল হয়, তাহলে 8টা হতে গেলে 3টাকে রিলিজ করতে হবে, আদারওয়াইজ সে স্টেবল হবে না। তাই সে একটা একটা করে সে 3টাই রিলিজ করে ফেলবে, করে তারপরে সে স্টেবল হবে। দ্যাট মিন্স এখানে সে 3টা ইলেকট্রন রিলিজ করে এখানে 3 প্লাস হয়ে যাবে, 3টা রিলিজ করে 3 প্লাস হয়ে যাবে। এইগুলো আমাদের হাউ অ্যান অ্যাটম বিকাম চার্জ পজিটিভ অর ক্যাটায়ন। তোমরা কেউ কেউ বলেছিলে স্যার আরেকটু কি বলবেন যে কিভাবে হয়? আমি তোমাদেরকে বললাম। এখন তোমরা যারা বলো, যারা তোমরা বলছিলে স্যার আরেকবার রিপিট করবেন শর্টলি, আমি রিপিট করেছি, প্লিজ তোমরা আমাকে জানাও যে তোমরা ক্লিয়ার হয়েছো কিনা প্লিজ। একটু ফাস্ট জানাও। ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার, ওকে। এখন আমরা দেখি হাউ অ্যান অ্যাটম বিকাম চার্জ নেগেটিভ অর অ্যানায়ন। দেখো, যদি কোনো অ্যাটমের 5 থেকে 7 ইলেকট্রন থাকে, এটা মনে রাখবে, 5 থেকে 7 ইলেকট্রন থাকলে তারা রিকোয়ার্ড নাম্বার অফ ইলেকট্রন গেইন করে নেগেটিভ আয়ন হতে চায় অর অ্যানায়ন হতে চায়। হিসাব হলো 8, হিসাবটা হলো 8 এর যদি কোনো অ্যাটমের লাস্ট শেলে 5 to 7 ইলেকট্রন থাকে, সেই ক্ষেত্রে ওই অ্যাটমগুলো স্টেবল হওয়ার জন্য 8টা ইলেকট্রন হওয়ার জন্য রিকোয়ার্ড নাম্বার অফ ইলেকট্রন গেইন করে নেগেটিভ আয়ন অর অ্যানায়ন হতে চায়। আগে বুঝতে হবে নিউট্রাল অ্যাটমের সাথে, যেমন Cl আর Cl মাইনাস, এটা হলো প্রোটন নাম্বার হলো আমাদের 17, ইলেকট্রন নাম্বার হলো আমাদের 17, বাট এখানে প্রোটন নাম্বার হলো আমাদের 17 বাট ইলেকট্রন নাম্বার হলো আমাদের 18। তার মানে এখানে এর থেকে একটা মোর ইলেকট্রন আছে, ইট মিন্স এই একটা ইলেকট্রন গেইন করেছে করে ক্লোরাইড মাইনাস হয়েছে এবং এটা হলো আমাদের নেগেটিভ আয়ন। তাহলে কখন একটা অ্যাটম আমাদের নেগেটিভ আয়ন আর অ্যানায়ন হয়? যখন সে ইলেকট্রন গেইন করে। এই কথাটা মনে রাখবা, যখন কোনো নিউট্রাল অ্যাটম ইলেকট্রন গেইন করে তখন সে নেগেটিভ আয়নে কনভার্ট হয়। প্রশ্ন হলো স্যার ক্লোরিন কেন একটা ইলেকট্রন গেইন করলো? আমি আগেই বলেছি এটা ডিপেন্ড করবে 8টা ইলেকট্রনের জন্য। অর্থাৎ যদি কোনো অ্যাটমের 8টা ইলেকট্রন হওয়ার জন্য লাস্ট শেলে যদি একটা ইলেকট্রন যোগ করতে হয় তাহলে সে একটা ইলেকট্রন গেইন করবে। যদি লাস্ট শেলে 8টা হওয়ার জন্য যদি 2টা গেইন করতে হয় তাহলে তার 2 মাইনাস হয়ে যাবে। যেমন দেখো ক্লোরিনের যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে K শেলে 2টা, L শেলে 8টা, N শেলে 7টা, 7 ইলেকট্রনস। তাহলে ডেফিনেটলি ক্লোরিনের outermost শেলে 7টা ইলেকট্রন আছে, 7 ইলেকট্রনস। তাহলে to become 8 electrons, how many electrons are required? Only 1 electron. That's why chlorine accept only 1 electron to become chloride minus ion. So this is called an ion. এখন যদি আরেকটা एग्जांपल দিই, অক্সিজেন, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, that means নিউট্রাল অক্সিজেন অ্যাটমের প্রোটন 8 ইলেকট্রন 8। তাহলে K শেলে 2টা ইলেকট্রন,
L শেলে 6 ইলেকট্রনস। তাহলে লাস্ট শেলে 6টা ইলেকট্রনস আছে। আমি বলছিলাম 5 থেকে 7 ইলেকট্রন যদি তোমার অ্যাটমের লাস্ট শেলে থাকে তাহলে তারা রিকোয়ার্ড নাম্বার অফ ইলেকট্রন গেইন করে টু বিকাম 8 ইলেকট্রনস। তো অক্সিজেনে দেখলাম আমরা লাস্ট শেলে 6 ইলেকট্রনস আছে। তাহলে 8টা ইলেকট্রন হওয়ার জন্য তার দরকার পড়বে কয়টা ইলেকট্রনের? 2টা ইলেকট্রন। তাহলে অক্সিজেন ডেফিনেটলি 2টা ইলেকট্রন গেইন করবে। গেইন করে হয়ে যাবে অক্সিজেন 2-। দিস ইজ কল্ড অ্যান আয়ন। তাহলে যে কয়টা ইলেকট্রন যে কয়টা ইলেকট্রন গেইন করবে তত মাইনাস হবে। যদি 3টা ইলেকট্রন গেইন করে 3 মাইনাস হবে। যেমন নাইট্রোজেন অ্যাটমের কথা যদি বলি তাহলে 3 ইলেকট্রনস গেইন করবে করে নাইট্রোজেন 3 মাইনাস হয়ে যাবে। প্রশ্ন হলো কারা ইলেকট্রন গেইন করে? মনে রাখতে হবে যাদের আউটারমোস্ট শেলে সাধারণত ইউজুয়ালি 5 to 7 ইলেকট্রনস আছে তারা সাধারণত রিকোয়ার্ড নাম্বার অফ ইলেকট্রন গেইন করে নেগেটিভ আয়ন অর অ্যানায়নে কনভার্ট হয়। এখন যদি বলা হয় স্যার এই সমস্ত এলিমেন্টসকে কি বলে? যারা ইলেকট্রন গেইন করে তারা হলো নন মেটাল। কারণ নন মেটালের আউটারমোস্ট শেলে ইউজুয়ালি 5 to 7 ইলেকট্রনস থাকে আর মেটালের আউটারমোস্ট শেলে 1 to 3 ইলেকট্রনস থাকে। তাই মেটাল তো বিকাম চার্জ পজিটিভ আফটার লুজিং outermost electron and non-metals accept required number of electrons to become negative ion. তাই non-metalরা বন্ড ফর্মেশনের সময় ইলেকট্রন গেইন করে নেগেটিভ আয়ন হয় আর মেটালগুলো ইলেকট্রন রিলিজ করে ডিউরিং দ্য বন্ড ফর্মেশন তারা পজিটিভ আয়ন হয়। এবং পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন তৈরি হওয়ার মাধ্যমে একটা পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন কি করে? তারা বন্ড তৈরি করে তারা কম্পাউন্ড ফর্ম করে। যদি বলো কি যেমন দেখো সোডিয়াম একটা ইলেকট্রন রিলিজ করে তৈরি হয় সোডিয়াম প্লাস আর ক্লোরিন যদি একটা ইলেকট্রন গেইন করে তাহলে হয় ক্লোরিন মাইনাস। তখন হয় কি এই সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাসের মধ্যে এক ধরনের রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড একটা কম্পাউন্ড। সো এটা হলো বন্ড ফর্মেশন। কারণ পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে একটা স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স থাকে। কি থাকে? স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স থাকে যে ফোর্সের মাধ্যমে তারা একসাথে কম্বাইন হয়ে সোডিয়াম ক্লোরাইড প্রোডিউস করে। এটা আমরা পরে আসি। আগে আমরা এই দুটো কোশ্চেন হাউ অ্যান অ্যাটম বিকাম চার্জ পজিটিভ অর ক্যাটায়ন এন্ড হাউ অ্যান অ্যাটম বিকাম চার্জ নেগেটিভ অর অ্যানায়ন এবং কোন অ্যাটমগুলো চার্জ পজিটিভ অর ক্যাটায়ন হয় এবং কোন অ্যাটমগুলো চার্জ নেগেটিভ অর অ্যানায়ন হয় এটা আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করেছি। বাকিটা তোমাদের বিষয়, তোমরা বলো ক্লিয়ার কিনা আমাকে প্লিজ। প্লিজ আমাকে জানাও একটু সবাই যে কখন একটা অ্যাটম বিকাম চার্জ পজিটিভ অর ক্যাটায়ন হয় আর কখন একটা অ্যাটম বিকাম চার্জ নেগেটিভ অর অ্যানায়ন হয়। When an atom become charged positive or cation and when an atom become charged negative or anion. একটু জানাও সবাই। আন্ডারস্টুড স্যার। অর্চনা রানী মন্ডল ক্লিয়ার স্যার তোমার ফেসবুক আইডির নাম। তারপরে ফারহিন ক্লিয়ার স্যার। সালমা সুলতানা তোমার ফেসবুক আইডি ক্লিয়ার স্যার। তানভীর আহমেদ তানভীর লিখেছো ক্লিয়ার স্যার। আনিকা নাইম লিখেছো ক্লিয়ার স্যার। ওকে, এখন আসা যাক তাহলে। মনে থাকবে তো যে কোন এলিমেন্টগুলো এখন তোমাকে যদি বলা হয় স্যার যতগুলো এলিমেন্ট লিখছেন আমাদেরকে দিয়েছেন সেই এলিমেন্টসগুলোর মধ্যে কারা কারা ইলেকট্রন লুজ করবে আর কারা কারা গেইন করবে, কারা কারা শেয়ার করবে, তবে শেয়ারিং এর ব্যাপারটা তোমার বইতে না, এটা আমরা পড়বো। তার আগে আমি পরে লিখে দিই যেমন হিলিয়াম, আমি কতগুলো লিখি হিলিয়াম, নিয়ন, আর্গন। এরা কখনোই আয়ন ফর্ম করে না। দে ডু নট ফর্ম, দে ডু নট ফর্ম। প্রশ্ন কেউ জিজ্ঞাসা করবে না স্যার
হিলিয়াম নিয়ন আর্গন কেন এরা মানে আয়ন ফর্ম করে না? দেখো এর অ্যাটমিক নাম্বার 2, এর অ্যাটমিক নাম্বার 10, এর অ্যাটমিক নাম্বার 18। তাহলে হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, তাহলে কি আসলে দুইটা, এটা স্টেবল অ্যাটম, এর লুজ করা লাগে না, গেইন করা লাগে না, এটা স্টেবল অ্যাটম। এবং হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এই এলিমেন্টগুলোকে বলা হয় ইনার্ট গ্যাস, কারণ তারা আলটিমেটলি ইনার্ট থাকে। ইট মিন্স তারা স্টেবল হয় বিকজ অফ তাদের আউটার মোস্ট শেলে 8টা ইলেকট্রন থাকে এক্সেপ্ট হিলিয়াম। এবং এই হিলিয়ামটা এদের মতো বিহেভ করে বলে হিলিয়ামকেও ইনার্ট গ্যাস বলা হয়। কি কি এলিমেন্টগুলো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এন্ড রেডন। এই 6টা এলিমেন্ট এদের প্রত্যেকের আউটার মোস্ট শেল 8টা করে ইলেকট্রন থাকে। আর 8টা করে ইলেকট্রন যদি লাশ হয়ে থাকে তাহলে এটাকে স্টেবল বলা হয়। আর স্টেবল হলেই তাদের ইলেকট্রন লুজ করা অথবা ইলেকট্রন গেইন করা লাগে না। কিন্তু হিলিয়ামের আউটার মোস্ট শেলে অনলি 2টা ইলেকট্রন, কিন্তু এটা এদের মতো বিহেভ করে বলে তাকে ইনার্ট গ্যাস বলা হয়। তাহলে আমরা জানলাম কোন সমস্ত এলিমেন্টগুলো যে তার আয়ন ক্যাটায়ন হলো তার অ্যানায়ন ফর্ম করে না। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে হুইচ অ্যাটম ডু নট ফর্ম আয়ন বা ডাজ নট ফর্ম আয়ন, সেখানে আমরা বলবো ইনার্ট গ্যাস। তো ইনার্ট গ্যাস কারা? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এন্ড রেডন। দিস এলিমেন্টস গুলো তারা ইলেকট্রন লুজ করা অথবা ইলেকট্রন গেইন করতে করা লাগে না, বিকজ তারা অলরেডি স্টেবল, তাদের আউটার মোস্ট শেলে 8টা ইলেকট্রন থাকে। যদি বলো স্যার একটা দেখেন তো নিয়নের কিভাবে 8টা ইলেকট্রন থাকে লাস্ট শেলে, দেখো নিয়নের 10, তাহলে কে শেলে 2টা, এর শেলে 8টা। যদি বলে আর্গন, আর্গনের অ্যাটমিক নাম্বার 18, দ্যাট ইজ ইলেকট্রন নাম্বার 18, কে শেলে 2টা, এর শেলে 8টা, এর শেলে 8টা। যদি বলো স্যার আপনি ক্রিপ্টনে দেখেন তো ক্রিপ্টন 36, এটা হবে কে শেলে 2টা, এর শেলে 8টা, এর শেলে 18টা, এর শেলে 8টা। এগুলো হয়তো বেশি বড় তোমরা জানো না, কিন্তু আমি তোমাদেরকে দেখালাম। যদি বলো স্যার জেননের কি, জেননের এরকম, জেননের যদি 54 তার অ্যাটমিক নাম্বার, কে শেলে 2টা, এল শেলে 8টা, এম শেলে 18টা, এন শেলে 18টা এবং এলিমেন্ট ও শেলে 8টা। এবং এইরকম রেডনের ক্ষেত্রেও এরকম, আর বড় হবে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো দেখো প্রত্যেকের আউটার মোস্ট শেলে কিন্তু 8টা ইলেকট্রন আছে এবং 8টা ইলেকট্রন থাকাকে বলা হয় স্টেবল স্টেট। Having 8 electrons in outermost shell of an atom is called stable atom, and these are 6 elements, and 6 elements are helium, helium, neon, krypton, argon, krypton, xenon and radon. তবে হিলিয়ামের আউটারমোস্ট শেলে 8টা ইলেকট্রন নাই, বাট এই বিহেভ করে এই সমস্ত এলিমেন্টস এর মধ্যে, তাই একেও ইনার্ট গ্যাস আমরা বলে থাকি। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে তোমাদের আমি যতগুলো এলিমেন্টস তোমাদেরকে দিয়েছি 1 to 20 এলিমেন্টস, এই 1 to 20 এলিমেন্টস এর মধ্যে কোন এলিমেন্টগুলো ইলেকট্রন লুজ করে ক্যাটায়ন হবে আর কোন এলিমেন্টগুলো ইলেকট্রন গেইন করে অ্যানায়ন হবে, আর কারা ইলেকট্রন লুজ অথবা গেইন করবে না বা তারা আয়ন ফর্ম করবে না, এখন এই 1 to 20 এলিমেন্টস এর মধ্যে তোমরা পারবে কিনা আমাকে বলো। আমি এখন একটা প্রশ্ন তোমাদেরকে দেব যে তোমরা আসলে সেটা পারো কিনা দেখবো। প্লিজ আমাকে জানাও একটু। ইয়েস স্যার পারবো। আচ্ছা তাহলে আমাকে বলো তো দেখি সালফার কি হবে। এখন দেখি আমি সালফার, এখন আমাদের টেস্ট হবে সালফার কোন ধরনের আয়ন ফর্ম করবে। সালফার, সালফারের অ্যাটমিক নাম্বার 16। এখন তোমরা বলো সালফার ক্যাটায়নে কনভার্ট হবে না অ্যানায়নে কনভার্ট হবে না কোনো আয়ন ফর্ম করবে না, প্লিজ আমাকে জানাও দেখি। তোমরা তো বলছো আমি শিখেছি আমরা, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, সালফার কি কোনো আয়ন ফর্ম করবে? যদি করে কিভাবে করবে, যদি করে কোন ধরনের আয়ন হবে আমাকে জানাতে হবে প্লিজ। দেখি কেমন পারো, কে পারো আগে একটু দেখি আমি। ইয়েস স্যার বলছো, ঠিক আছে, দেখি পারো কিনা। সালফার কোন ধরনের আয়ন ফর্ম করবে? এটা কি পজিটিভ আয়ন হবে না নেগেটিভ আয়ন হবে, না কোনো আয়ন ফর্ম করবে না?
আমাকে দেখাও একটু, আমাকে বলো বা এখানে লেখো সালফার 16, রাইট? সালফার 16 অ্যানায়ন ফর্ম করবে। জারিফ লিখেছো অ্যানায়ন ফর্ম করবে। কেন অ্যানায়ন ফর্ম করবে? 2 মাইনাস অ্যানায়ন হবে। ওকে, আর কেউ? সালফার দুটো ইলেকট্রন গেইন করবে। ভেরি গুড। কে লিখছো? আচ্ছা ফাতেমা আছে। ওকে, তারপরে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আনসার পেয়ে গেছি তোমাদের কাছ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। সালফার 2 মাইনাস আয়ন হবে। ভেরি গুড, ভেরি গুড আনসার। থ্যাংক ইউ ভেরি মাচ। সালফার 2 মাইনাস আয়ন হবে। দেখো সালফার যদি ইলেকট্রনিক কনফিগারেশন করা হয় 16, তাহলে এটা k শেলে 2টা, l শেলে 8টা, m শেলে 6 ইলেকট্রনস। তাহলে ডেফিনেটলি হিসাব হলো 5 থেকে 7টা ইলেকট্রন থাকলে ওই সমস্ত অ্যাটমগুলো রিকোয়ার্ড নাম্বার অফ ইলেকট্রন গেইন করে নেগেটিভ আয়ন আর অ্যানায়ন হয়। তাহলে রিকোয়ার্ড মান হচ্ছে 8টা ইলেকট্রন হওয়ার জন্য সালফারের কয়টা ইলেকট্রন দরকার লাগে? লাস্ট শেলে 2টা ইলেকট্রন লাগে। দ্যাটস ওয়াই সালফার গেইন করবে 2টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন গেইন করে সালফার 2 মাইনাস হবে। সো ইট বিকামস আ নেগেটিভ অর অ্যানায়ন। তাহলে একটা বিষয় ক্লিয়ার, কোন অ্যাটমগুলো ইলেকট্রন রিলিজ করে আর কোন অ্যাটমগুলো ইলেকট্রন গেইন করে আর কোন অ্যাটমগুলো ইলেকট্রন লুজ এবং গেইন কিছুই করে না। এখানে আপ টু 1 to 20 এলিমেন্টস এর মধ্যে আমি তোমাদেরকে আশা করি তোমরা পারবে। তাহলে বন্ড ফর্মেশনের সময় যে সমস্ত এলিমেন্টস এর আউটার শেলে 1 to 3 ইলেকট্রনস থাকে, তারা লাস্ট শেলের ইলেকট্রন রিলিজের মাধ্যমে তারা পজিটিভ আয়ন আর ক্যাটায়ন ফর্ম করবে। আর যে সমস্ত অ্যাটমের লাস্ট শেলে 1 to 7 ইলেকট্রন 5 to 7 ইলেকট্রনস থাকে, তারা সেই সমস্ত অ্যাটমগুলো ইলেকট্রন গেইনিং এর মাধ্যমে তারা অ্যানায়ন ফর্ম করবে। আচ্ছা ওকে, এবারে এটা দেখি তো কেমন পাবো, একটু ক্রিটিক্যাল করে দিই। সিলিকন 14, ওকে করো তো দেখি সিলিকন কোন ধরনের আয়ন ফর্ম করে। সিলিকন, which types of ion formed by silicon atom? সিলিকন কোন ধরনের আয়ন ফর্ম করবে? পজিটিভ আয়ন ফর্ম করবে না নেগেটিভ আয়ন ফর্ম করবে? দেখি এবার কেমন পারো। স্যার নিয়নস সিলিকন 4+ লিখেছো। ওকে দেখো, আমি যা শিখিয়েছি তার মধ্যে এই রুলসটা সিলিকন ফলো করেনি, কারণ সিলিকনের অ্যাটমিক নাম্বার 14, তাহলে k শেলে 2টা ইলেকট্রন, l শেলে 8টা ইলেকট্রন, m শেলে 4 ইলেকট্রন। তো আমি কোনো অ্যাটমের কিন্তু 4 ইলেকট্রনস এর কথা বলিনি অ্যাকচুয়ালি। আমি বলেছি যে 5 থেকে 7 ইলেকট্রনস যাদের থাকে তারা রিকোয়ার্ড নাম্বার অফ ইলেকট্রন গেইন করে নেগেটিভ আয়ন হয়। আর একটা শিখেছি যাদের আউটার শেলে 1 to 3 ইলেকট্রনস থাকে তারা ইলেকট্রন রিলিজ করে পজিটিভ আয়ন হয়। কিন্তু প্রশ্ন হলো যে সমস্ত অ্যাটমের আউটার শেলে 4 ইলেকট্রনস থাকে তারা কি করে? হ্যাঁ, এখানে একটা প্রশ্ন, সেটা হলো যাদের লাস্ট শেলে 4 ইলেকট্রনস থাকে তারা ইলেকট্রন শেয়ার করে। শেয়ার করে কি করে? 8 ইলেকট্রনস হতে চায়, এবং এই শেয়ারিং এর ব্যাপারটা তোমার বইতে নাই। কিন্তু তোমার বইতে এখন আসছে সিলিকন কি আয়ন ফর্ম করে, তোমরা বলবা এটা আমাদের শেয়ারের মাধ্যমে লুজ করে না, গেইনও করে না, এরা শেয়ারিং এর মাধ্যমে এরা বন্ড ফর্ম করে। কথা ক্লিয়ার? শেয়ারের মাধ্যমে ইলেকট্রনটা বন্ড ফর্ম করে। এরা হলো ইন বিটুইন মেটাল এন্ড নন মেটালের মধ্যে, তাই এরা লুজিং টেন্ডেন্সিও আছে, গেইনিং টেন্ডেন্সিও আছে। এই জন্য এটা কমপ্লিটলি ডিপেন্ড করে শেয়ারিং এর উপরে। যাদের বোথ প্রপার্টিজ আছে, যাদের মধ্যে মেটালিক প্রপার্টিজ এবং নন মেটালিক প্রপার্টিজ বোথ আছে, তারা দুটোই করতে পারে, লুজও করতে পারে, শেয়ারও করতে পারে, সরি লুজও করতে পারে, গেইনও করতে পারে। তো ইন বিটুইন লুজিং এন্ড গেইনিং এর মধ্যে যেটা থাকে সেটা হলো শেয়ারিং। তাই এখানে অ্যালুমিনিয়াম সিলিকন কিন্তু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ড ফর্ম করে।
তো আমরা এখন একটু চলে যাই কেমিক্যাল বন্ড কাকে বলে সেই প্রশ্নটা একটু জানবো। তাহলে আমরা মোটামুটি ভাবে বলতে পারি 1 to 20 এলিমেন্টস এর মধ্যে কোন এলিমেন্ট ইলেকট্রন গেইন করে নেগেটিভ আয়ন হয়, কোন এলিমেন্ট গুলো ইলেকট্রন লুজ করে পজিটিভ আয়ন হয়, কারা ইলেকট্রন লুজ করে কারা ইলেকট্রন গেইন করে, এই এরকম একটা কমপ্লিট একটা লেসন তুমি কি বলতে পারবা? তুমি আজকে কি শিখলে, তুমি কতটুকু জানলে যে 1 to 20 এলিমেন্টস এর বন্ড ফর্মেশন, 1 to 20 এলিমেন্টস এর ক্যাটায়ন অ্যানায়ন ফর্মেশন কারা করে, কেন করে, কয়টা ইলেকট্রন লুজ করে, কারা গেইন করে, কয়টা ক্যাটায়ন অ্যানায়ন হয়, কারা গেইন করে না, এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো সবগুলো কি তোমরা ক্লিয়ার হয়েছো? আমাকে একটু জানাও যে হ্যাঁ স্যার, অন্ততপক্ষে এতটুকু বলতে পারবো যে 1 to 20 এলিমেন্টস এর যে characteristics especially for the bond formation and how an atom becomes charged positive or how an atom becomes charged negative এবং কারা পজিটিভ এবং কারা নেগেটিভ ইনশাআল্লাহ বলতে পারবো। প্লিজ স্যার আমাকে একটু মেনশন করো স্যার, আমি একদম 100% ক্লিয়ার। কিন্তু তোমাদের পার্টিসিপেশনটা দেখে আমি খুবই হতাশ হয়েছি। তোমরা আজকে এত স্টুডেন্ট কম কেন? যেখানে 70, 75, 80 স্টুডেন্ট থাকো সেখানে আজকে ম্যাক্সিমাম 45 স্টুডেন্ট। এটা খুবই ডিজার্টেড একটা ম্যাটার। Yes sir, clear sir, 1000% clear sir. Okay, thank you very much. Yes sir. ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন যদি বলা হয় কেমিক্যাল বন্ড কি, এটা পড়ে আমি তোমাদেরকে শেষ করব ক্লাসটা। কেমিক্যাল বন্ড, দেখো কেমিক্যাল বন্ড আসলে কেমিক্যাল বন্ড বলতে কি বোঝায়? যদি বলা হয় বন্ড কি, তাহলে আমরা স্বাভাবিক অর্থে বুঝতে পারি যে বন্ড মানে টু টাই সামথিং, একটার সাথে একটা বাধা। আসলে কি বাধা বলতে কোনো রশি দিয়ে বাধা হতে পারে বা একটা সাথে বান্ডেল করা। অ্যাকচুয়ালি কি তাই? সব বাধাই কি একরকম? যদি বলা হয় তোমার বাবার সাথে, তোমার মার সাথে, তোমাদের ফ্যামিলির সাথে একটা টাই আছে, সেই টাইটা কি তোমাদের সাথে হাতে হাত বেঁধে দেওয়া? নো, কিন্তু সেখানে একটা বন্ড আছে। যদি বলা হয় যে একটা সোশ্যাল বন্ড, এটা সোশ্যাল বন্ডে কি সমাজের একটা সোসাইটির প্রত্যেকটা মেম্বারের সাথে কি হাতে হাত বেঁধে দেওয়া আছে? নেই। কিন্তু আমরা একটা টার্ম জানি সোশ্যাল বন্ড, ফ্যামিলি বন্ড, তারপরে ম্যারেজ বন্ড, কান্ট্রি বন্ড। এই যে বন্ডগুলো কেন হয়েছে? আসলে সেখানে কিন্তু কোনো কিছু দিয়ে বাধা নেই। ঠিক সিমিলারলি ওইরকম একটা বন্ডের কথা বলবো, কেমিক্যাল বন্ড। সেখানে কিন্তু কোনো কিছু দিয়ে কিছু বাধা নেই, একটা অ্যাটম আর একটা অ্যাটম দিয়ে কোনো রশি দিয়ে বেঁধে দেওয়া নাই, কিন্তু এই টার্মটা আমরা ইউজ করেছি কেমিক্যাল বন্ড। তাহলে এই কেমিক্যাল বন্ড যদি বলো স্যার একটা কম্পাউন্ড আমি লিখি, এটা হলো ওয়াটার। এই ওয়াটারের মধ্যে একটা অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন, এইভাবে কেমিক্যাল বন্ডের মাধ্যমে তারা আছে। অর্থাৎ এই একটা মলিকিউল, এই একটা মলিকিউলের মধ্যে একটা অক্সিজেন অ্যাটম, দুটো হাইড্রোজেন অ্যাটম একসাথে তারা থাকছে। অর্থাৎ কিভাবে থাকছে? একসাথে থাকছে কারণ কি? এক ধরনের এনার্জি, এক ধরনের ফোর্সের কারণে ওই অ্যাটমস গুলো একটা মলিকিউলের মধ্যে হোল্ড করছে, সেই জন্য এটাকে বলা হয় কেমিক্যাল বন্ড। যদি বলা একটা ফ্যামিলি বন্ড কাকে বলে, তাহলে আমরা বলতে পারি এক ধরনের এনার্জি, এক ধরনের ফোর্সের মাধ্যমে একটা ফ্যামিলির মেম্বারগুলো একসাথে লিভ করে, তাই তাদেরকে বলা হয় ফ্যামিলি বন্ড। তাই এটাকে যদি আমরা ডেফিনিশন আকারে বলি যে হোয়াট ইজ ফ্যামিলি বন্ড, তাহলে আমরা বলবো দ্য এনার্জি বাই হুইচ the members of a family are live together to each other is called family bond. যদি বলা হয় what is social bond, তাহলে আমরা বলবো the energy by which the members of a society are live together to each other is called social bond. যদি বলা হয় what is chemical bond, তাহলে আমরা বলবো the energy or force by which the atoms of a molecule are held together to each other is called chemical bond. তাহলে আমরা বলি the force of attraction by which the force of attraction
attraction by which atoms of a molecule are held together to each other is called chemical. The force of attraction by which atoms of a molecule are held together to each other is called chemical bond. তাহলে আমরা যদি বলি হোয়াট ইজ কেমিক্যাল বন্ড, আমরা বলবো একটা মলিকিউলসের মধ্যে অ্যাটমস গুলো যে এনার্জিতে যে ফোর্সে একসাথে থাকে সেটাকে বলা হয় কেমিক্যাল বন্ড। তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ ফ্যামিলি বন্ড, তুমি এটা বলে দিবা দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বাই হুইচ দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি আর লিভ টুগেদার টু ইচ আদার ইজ কল্ড ফ্যামিলি বন্ড। কেউ যদি বলে সোশ্যাল বন্ডের ডেফিনিশন দাও, বলবা দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বাই হুইচ দ্য মেম্বার্স অফ এ সোসাইটি আর লিভ টুগেদার টু ইচ আদার ইজ কল্ড সোশ্যাল বন্ড। এখন মনে করো তোমার বিজনেস পরীক্ষায় এসে হোয়াট ইজ সোশ্যাল বন্ড, তুমি যদি এটা লেখো স্যার কেটে দিবে না মার্কস দিবে না, মার্কস দিবে না মার্কস দিবে না, যদি কেটে দেয় তখন তুমি বোঝাবো স্যার একটা ফ্যামিলিতে একটা সোসাইটির লোকগুলো তো একসাথে বাস করে, এক ধরনের অ্যাট্রাকশন এক ধরনের এর কারণেই তো বাস করে, একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্ক, তাই না? এই যে অ্যাট্রাকশন একটা ফ্যামিলির মেম্বারসগুলোর সাথে একটার সাথে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন, কারণ এখানে কিন্তু তার একটা চাওয়া পাওয়া আছে তোমার সাথে, তোমার বাবা তোমার মা সবার সাথে কিন্তু একটা চাওয়া পাওয়া আছে একটা ফ্যামিলি, এই জন্য কিন্তু তারা সেই অ্যাট্রাকশনটা ক্রিয়েট হয়, তাই কিন্তু আমাদের বন্ড ফর্ম করে সর্বদা। আচ্ছা ওকে, তো ঠিক আছে, তাহলে আমরা যদি বলি হোয়াট ইজ কেমিক্যাল বন্ড, তাহলে কেমিক্যাল বন্ডের ডেফিনিশন কি মুখস্থ হয়েছে? দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বাই হুইচ the atoms of a molecule are held together to each other is called chemical bond. এখন বলো তো দেখি সবাই ক্লিয়ার হয়েছে কিনা, মুখস্থ হয়েছে কিনা? The force of attraction by which atoms of a molecule are held together to each other is called chemical bond. প্লিজ বাবা সবাই আমাকে একটু জানাও যে what is chemical bond? ক্লিয়ার স্যার। এখন যদি বলা হয় আরেকটু বলবো, তোমাদের টাইম শেষ হয়ে গেল, আমরা একটু বলবো, সেটা হলো হাউ কেমিক্যাল বন্ড ইজ ফর্মড। এখন তুমি তোমার ফ্যামিলির কথায় আসো যে একটা ফ্যামিলি বন্ড কিভাবে ক্রিয়েট হয়, কিভাবে একটা ফ্যামিলি ক্রিয়েট হলো, কিভাবে একটা ফ্যামিলি বন্ড তৈরি হলো, তাহলে কিন্তু তুমি এখানে আনসার পেয়ে যাবে যে হোয়াই কেমিক্যাল বন্ড ইজ ফর্মড। তারপরও আমি তোমাদেরকে খুব শর্টলি 1 মিনিট 2 মিনিটের মধ্যে বলে শেষ করবো ক্লাসটা। অ্যাকচুয়ালি কেমিক্যাল বন্ড যে কেন ফর্ম হয় সেটার কজ এখনো কিন্তু আননোন সায়েন্টিস্টদের কাছে, এখনো কিন্তু আননোন। তো তখন দেখা গেল কিছু কিছু অ্যাটমস গুলো তারা কিন্তু কেমিক্যাল বন্ডে পার্টিসিপেট করে না, তারা ইনার্ট গ্যাস গুলো তারা কিন্তু কেমিক্যাল বন্ডে পার্টিসিপেট করে না। তো তখন তাদেরকে স্টাডি করা হলো, স্টাডি করার পরে দেখা গেল যে তাদের একটা জায়গায় মিল আছে, সেটা হলো লাস্ট শেলে আউটার শেলে 8টা ইলেকট্রন থাকা। তখন তাদেরকে বলা হলো আচ্ছা, বা তাদেরকে স্টাডি করে সায়েন্টিস্টরা একটা জিনিসে বোঝালো যে তাদের যদি আউটার শেলে কোনো অ্যাটমে 8টা ইলেকট্রন থাকে তাহলে স্ট্যাবল হয়, তাই তাদের জন্য কোনো ইলেকট্রন দেওয়ার অথবা ইলেকট্রন নেওয়ার কোনো প্রয়োজন লাগে না। সেখানে যদি ইলেকট্রন দেওয়ার অথবা নেওয়ার প্রয়োজন কারোর সাথে লাগে না, তাহলে কিন্তু তারা কেমিক্যাল বন্ড ফর্ম করে। কিন্তু দেখা গেছে ওই অ্যাটমগুলো ছাড়া অন্য কোনো অ্যাটমের আউটার শেলে 8টা ইলেকট্রন নাই, তখন তাদের ভয়ে তাদের ইলেকট্রন দিতে হবে, দিতে গেলে তো কারো দরকার নেওয়ার জন্য, অথবা কেউ ইলেকট্রন নিতে হলে কারোর কাছ থেকে তো নিতে হবে। তো ইলেকট্রন নেওয়া এবং শেয়ার করতে হলে কারোর সাথে তো শেয়ার করতে হবে। তখন ওই অ্যাটমগুলোর স্ট্যাবল হওয়ার জন্য হয় তাদের ইলেকট্রন দিয়ে অথবা ইলেকট্রন নিয়ে অথবা ইলেকট্রন শেয়ার করে তারা কি করে কম্পাউন্ড ফর্ম করে বা বন্ড ফর্ম করে। ইট মিন্স যে সমস্ত অ্যাটমের আউটার শেলে 8টা ইলেকট্রন নাই তারা আনস্টেবল, এই আনস্টেবল অ্যাটমগুলো তারা হয় ইলেকট্রন দিয়ে অথবা ইলেকট্রন নিয়ে অথবা ইলেকট্রন শেয়ার করে একটা একে অপরের সাথে এরকম পার্টিসিপেশনের মাধ্যমে কিন্তু বন্ড ফর্ম করে। তাই যদি আমরা প্রশ্ন আকারে আনসার আকারে লিখি হাউ কেমিক্যাল বন্ড ইজ ফর্মড, তাহলে আমি 1 মিনিটে তোমাদের আনসারটা বলে দিই, মনোযোগ দিয়ে শুনবে, রেকর্ড থাকবে, রেকর্ডটা দেখে তোমরা নোট করে ফেলবে। আমরা বলবো অ্যাকচুয়াল কজ অফ বন্ড
formation is quite unknown, but scientists believe that due to the electronic configuration is the responsible to form bonds. All inert gases in their outermost shell except helium contain 8 electrons. So it is a stable atom. But except inert gases, all atoms they do not have 8 electrons in outermost shell. That's why they lose, gain or share the required number of electrons to form bond. এই হলো আনসার। এবং আমি তোমাদেরকে কিভাবে লিখতে হবে সেটার একটা পরিপূর্ণ আনসার বললাম। এটা ভিডিও থাকবে, ওখান থেকে তুমি নোট করে নিবে যে why chemical bond is formed। এখন বলো তুমি কি লিখতে পারবে কিনা, ভিডিওটা দেখে ওখান থেকে নোটটা তুমি করে নিবে। যেহেতু এখন সময় নাই তাই আমি তোমাদেরকে লিখে দিতে পারলাম না, তারপরও আরেকবার রিপিট করি। Actual cause of bond formation is quite unknown, but scientists believe that due to the electronic configuration is the responsible to form bond. All inert gases except helium in their outermost shell contain 80 electrons and they are called inert. They do not lose, gain or share the required number of electrons. But except inert gases, all atoms in their outermost shell do not have 80 electrons in outermost shell. So they want to lose, gain or share the required number of electrons to become bond or to become from bond. That is why the bond is formed. এটা হলো আমাদের মেইন রিজন। তো আমি যখন তোমাদেরকে এই পর্যন্ত বললাম যে বন্ড ফর্মেশন, এটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো এবং আমাদের নেক্সট ক্লাসে ক্লাসটা এই চ্যাপ্টারটা শেষ হবে। তারপরে আমি তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসের ফাঁকে ফাঁকে আমি তোমাদেরকে পরীক্ষা নেব। ওকে, আজকে বলো তো দেখি যতটুকু পড়ালাম সবাই ওকে কিনা, যে স্যার যা পড়িয়েছেন, যে টপিকসগুলো নিয়ে আলোচনা করেছেন আমরা মোর অর লেস 100% আমরা বলতে পারবো। Okay, sir. Understood everything clearly, sir. ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আবার নেক্সট ক্লাসে দেখা হবে এবং ইনশাল্লাহ ওই দিন আমরা ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করব এবং আমরা চ্যাপ্টার নাম্বার 8 তারপরে ক্লাসে শুরু করব। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে সেই পর্যন্ত। খুদা হাফেজ।